রাজপথে কঠিন প্রতিরোধের সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফের বাড়িতে হামলা, ব্যাপক ভাঙচুর। জানাবো অশান্ত দেশে কি হতে যাচ্ছে, তারেকের দেশে ফেরার প্রস্তুতি এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগের ঐক্যের তাগিদ, প্রাপ্তি অপ্রাপ্তির দ্বন্দ্ব ভুলে যাওয়ার নির্দেশ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রাজপথে কঠিন প্রতিরোধের সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ পাড়াই মহল্লায় রাজপথে কঠিন প্রতিরোধের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দলটির সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। এর ফলে উদ্ভূত পরিস্থিতি ও সকল হত্যা সহিংসতার দায় আন্দোলনকারী নেতৃত্বকে নিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। জাহাঙ্গীর কবির নানক বলেন, আমরা শেষ কথাটুকু বলতে চাই বিএনপি, জামাত, শিবির জঙ্গি গোষ্ঠীর উদ্দেশ্যে। আমরা এই দেশে মাতৃকাকে ভালোবেসে ধৈর্যের শেষ সীমা পর্যন্ত পৌঁছে গেছি। ধৈর্য, সহনশীলতা, দুর্বলতা ভাববেন না। এই জঙ্গি গোষ্ঠীকে প্রতিরোধ করার জন্য আমরা দেশবাসীকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। সরকার পদত্যাগের এক দফায় আন্দোলন ছাত্র সমাজের নয় উল্লেখ করে তিনি বলেন, সরকার পতনের এক দফা দাবি ক্ষমতা পিপাসু বিএনপি, জামাত, ষড়যন্ত্রকারীদের। আওয়ামী লীগ এরই মধ্যে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের পাড়া মহল্লার রাজপথে কঠিন প্রতিরোধের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে উদ্ভূত পরিস্থিতি ও সকল হত্যা সহিংসতার দায় আন্দোলনকারী নেতৃত্বকে নিতে হবে। আন্দোলনের দেশের স্থিতিশীলতা বিনষ্ট করবেন না, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করবেন না। আমরা সংঘাত চাই না, শান্তি চাই। সকলকে দায়িত্বশীল আচরণ করতে হবে। ছাত্র সমাজের উদ্দেশ্যে তিনি বলেন, ছাত্র সমাজের সকল দাবি পূরণ করা হয়েছে। ছাত্রদের সঙ্গে আলোচনার জন্য প্রধানমন্ত্রী গণভবনের দরজা উন্মুক্ত করে রেখেছেন। সরকার তাদের বক্তব্য শোনার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু ছাত্র সমাজের কাঁধে বন্দুক রেখে সরকারকে হটিয়ে দেওয়ার ষড়যন্ত্র দেশের কৃষক, শ্রমিক, ছাত্র, আপামর জনগণ মেনে নেবে না। শিক্ষার্থীদের দাবি পূরণ হওয়ার পরও বিএনপি, জামাত, ছাত্রদল, ছাত্র শিবির সহিংসতার ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়েছে উল্লেখ করে নানক বলেন, গণতন্ত্র, সংবিধান ও জনমালের নিরাপত্তার জন্য আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা দেখেছেন আজ সকালে ওই সন্ত্রাসী বিনা কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ও রেহাই দেয়নি। তারা আগুন ধরিয়ে দিয়েছে। ঢাকার সিএমএম আদালতে হামলা ও ভাঙচুর চালিয়েছে। হাসপাতালে মানবতা বিরোধী এই হামলা দিয়েই প্রমাণিত হয় তারা শিক্ষার্থী নয়। আজকে যারা সহিংসতা করেছে তারা শিক্ষার্থী না। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফের বাড়িতে হামলা, ব্যাপক ভাঙচুর। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া ৩ সদর আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফের কুষ্টিয়ার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে আন্দোলনকারীরা। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার বেলা ১১টা থেকে আন্দোলনকারী কয়েক হাজার ছাত্রনেতা শহর দখল নেয়। এ সময় শহরে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে দেখা যায় না। পুলিশের উপর হামলা চালালে তাদের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফা শহরের বিভিন্ন এলাকাতে সংঘর্ষ চলে। এভাবে পুলিশের সদস্যরা একই 6:30 পর্যন্ত আন্দোলনকারীদের ছাত্রভঙ্গ করতে মাঠে কাজ করে। সন্ধ্যা 6:30টার দিকে হঠাৎ করে শহরের পিটিআই সড়কে হানিফের বাড়িতে হামলার ঘটনা ঘটে। আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতার বাড়ির পিয়ন আব্দুল হান্নান বলেন, 6:30টার দিকে তিনি বাড়ির ভেতরে ছিলেন। লোহার ফটক তালা লাগানো ছিল। হঠাৎ করে 150 থেকে 250 জন এসে তিনতলা বাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে থাকে। তিনি দৌড়ে তিনতলার ছাদে চলে যান। এ সময় ইটের আঘাতেও পান তিনি। এক পর্যায়ে হামলাকারীরা লোহার দরজা ধাক্কাতে ধাক্কাতে খুলে ফেলে। এ সময় 15 থেকে 25 বছর বয়সী কিশোর তরুণেরা পুরো বাড়ির গ্লাস, নিচতলার জানালা, দরজা ভাঙচুর করে। বাড়ির পেছনের গ্যারেজ থাকা একটি মোটরসাইকেল ভাঙচুর করে। তিনি বলেন, বাড়ির সামনে থাকা নেতাকর্মীদের বসার টিন শেডে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। চেয়ার, টেবিল, ফুলের টব ও অ্যাকোরিয়াম ভাঙচুর করে। এভাবে 10 মিনিট ভাঙচুর করে তারা দ্রুত চলে যায়। পুরো সময়ের মধ্যে পুলিশ, বিজিবি বা আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য আসেনি বলে তিনি দাবি করেন। সরেজমিনে সন্ধ্যা 7টার দিকে বাড়িতে গিয়ে দেখা যায় বাড়ির সামনে বিভিন্ন ধরনের ফুলের টব তৈরি নৌকার সড়কের উপর পড়ে আছে। নিচতলার এসি, জানালা ও গ্লাস ভেঙে পড়ে আছে। পেছনে রান্নাঘর তছনছ করা হয়েছে। কুষ্টিয়া পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, সারাদিন আন্দোলনকারীদের হামলা প্রতিহত করতে পুলিশ ব্যাপক কাজ করেছে। শেষের দিকে সন্ধ্যার দিকে হঠাৎ করে সংসদ সদস্যের বাড়িতে হামলার ঘটনা ঘটে। 2-3 মিনিট মধ্যেই সেখানে পুলিশ পাঠানো হয়। কাঁদনে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করা হয়েছে। অশান্ত দেশে কি হতে যাচ্ছে, দেশের পরিস্থিতি আবার অশান্ত হয়ে উঠেছে। 21 জুলাই পর্যন্ত যে তাণ্ডব নাশকতা, তার প্রেক্ষিতে সরকার দেশব্যাপী কারফিউ জারি করে সেনা মোতায়েন করেছিল। সেনা মোতায়েনের পর পরিস্থিতি আস্তে আস্তে শান্ত হতে শুরু করে। এক সপ্তাহ পরিস্থিতি শান্ত থাকার পর সরকার কারফিউ অনেকটাই শিথিল করে দিয়েছিল এবং কর্মজীবন স্বাভাবিক করার উদ্যোগ গ্রহণ করে। কিন্তু আগস্ট মাসের প্রথম দিন থেকে শুরু হয়েছে আবার উত্তপ্ত পরিস্থিতি। গত 2রা আগস্ট দ্রোহের পদযাত্রা এবং 3 আগস্ট শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে এক দফা ঘোষণা করে এবং আজ থেকে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেওয়া হয়। এই অসহযোগ আন্দোলনে আজ উত্তপ্ত হয়ে পড়েছিল সারা দেশ। এখন পর্যন্ত 90 জনেরও বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে বিভিন্ন অসমর্থিত সূত্র বলছে মৃত্যুর সংখ্যা আরো বেশি। এদিকে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আবার অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে এবং 3 দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। এমন বাস্তবতায় দেশ কোন পথে যাচ্ছে, দেশের পরিস্থিতি কি হচ্ছে সেটি নিয়ে এক
অনিশ্চয়তা তৈরি হয়েছে। ব্যবসা বাণিজ্য বন্ধ হওয়ার উপক্রম, নিম্নআয়ের মানুষ দুর্বিষহ পরিস্থিতির মধ্যে পড়েছে। অগ্নিসংযোগ, নাশকতার মধ্য দিয়ে এক আতঙ্কপুরীতে তৈরি হয়েছে বাংলাদেশ। এক অনিশ্চিত গন্তব্যের দিকে দেশ ধাবিত হচ্ছে। এই সময় সাধারণ নাগরিকদের প্রশ্ন, দেশ কোথায় যাচ্ছে, দেশে কি হচ্ছে, সামনের দিনগুলোতে কি হবে। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপত্তা কাউন্সিলের ঘোষণা করেছে এবং সেখানে সন্ত্রাস সহিংসতা কঠোরভাবে দমনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে। ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে নেমেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই পরিস্থিতিতে সরকারের কাছে তিনটি বিকল্প রয়েছে। প্রথমত, সরকারকে কঠোরভাবে নাশকতা দমন করতে হবে। এখন এটি স্পষ্ট যে সন্ত্রাস এবং তাণ্ডব চালানো হচ্ছে সেটি শিক্ষার্থীদের সৃষ্টি নয়, এটি একটি গোষ্ঠীর তাণ্ডব এবং নাশকতা। এই সন্ত্রাসী তৎপরতাকে দমন করার জন্য সরকারের যা যা করার প্রয়োজন সেটি করতে হবে। সেক্ষেত্রে যদি সরকার মনে করে জরুরি অবস্থা জারি করতে হবে, সেটিও তারা করতে পারে। জরুরি অবস্থা জারি করতে হবে, সেটিও করা উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। দ্বিতীয়ত, কঠোর অবস্থানের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আলাপ আলোচনা করে তাদেরকে প্রকৃত বাস্তবতা বোঝাতে হবে। তাদের শিক্ষক বা অভিভাবকদের সাথে কথা বলতে হবে। শিক্ষার্থীরা যেন বিভ্রান্তির চোরাবালিতে আটকে না যায়, সে কারণে তাদের সাথে যোগাযোগ করতে হবে। তৃতীয়ত, সংকট নিরসনের উপায় উদ্ভাবনের জন্য একটি জাতীয় সংলাপের সূচনা করতে হবে। শুধুমাত্র আওয়ামী লীগ বুদ্ধিজীবী শিক্ষক নয়, সমাজে যারা নিরপেক্ষ অবস্থানে রয়েছেন তাদের সকলের সঙ্গে প্রধানমন্ত্রীকে বৈঠকে মিলিত হতে হবে এবং একটি রাজনৈতিক সমঝোতার পথে দেশকে নিয়ে আসতে হবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। এ অবস্থায় দেশ বেশি দিন চললে যে কোনো অশুভ শক্তি দানা বেঁধে উঠতে পারে এবং অনভিপ্রেত ঘটনা ঘটতে পারে। তারেকের দেশে ফেরার প্রস্তুতি। 21 আগস্ট গ্রেনেড হামলার মামলার দণ্ডিত লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছে। বিএনপি নেতারা আজ তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম লিডার ইজ কামিং শিরোনামে বিভিন্ন ধরনের কন্টেন্ট দিয়েছে। বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র বলছে, তারেক জিয়া গতকাল ঢাকায় কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তার সঙ্গে ফেরার প্রস্তুতি গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন। তারেক জিয়া তাদের বলেছেন, সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র, আর এই কারণে তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে। লন্ডনে বিএনপির একাধিক নেতা বলছেন যে তারেক জিয়া দেশে ফেরার সব প্রস্তুতি গ্রহণ করেছেন, যে কোনো সময় তিনি দেশে ফিরতে পারেন। তবে লন্ডনে পলাতক অর্থ পাচার মামলায় দণ্ডিত এই ব্যক্তির দেশে ফেরার গুঞ্জন এবারই প্রথম নয়। এর আগেও একাধিকবার তিনি দেশে ফিরবেন বলে ঘোষণা দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে তখন আর তারেক দেশে ফিরতে পারেনি। তারেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং 21 আগস্টের হামলার মামলায় তিনি আপিল পর্যন্ত করেননি। এই অবস্থায় তারেক জিয়া দেশে ফিরলে তিনি গ্রেপ্তার হবেন এবং তার দণ্ড কার্যকর শুরু হবে। সরকার তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনার জন্য একাধিকবার চেষ্টা করেছেন। এই নিয়ে যুক্তরাজ্যের সঙ্গে কয়েক দফা বৈঠক হয়েছে, কিন্তু নানা অসুস্থতার কথা বলে রাজনৈতিক আশ্রয় গ্রহণ করে সেখানে অবস্থান করেছেন এই দণ্ডিত ব্যক্তি। এখন তিনি দেশে ফিরতে চাইছেন। এটি একটি রাজনৈতিক স্ট্যান্ডবাজি ছাড়া আর কিছুই নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মধ্যে বিএনপি নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য এবং সরকারকে বিভ্রান্ত করার জন্য তার দেশে ফেরার গুঞ্জন। অনেকে বলছেন, লন্ডন থেকে তারেক জিয়া বাংলাদেশের বর্তমান নাশকতা তাণ্ডবের নীল নকশা প্রণয়ন করছেন। তার নির্দেশে এই ধরনের ঘটনাগুলো একের পর এক ঘটছে, আর এ কারণেই তারেক জিয়ার পরিকল্পনা অনুযায়ী দেশে একটি বিশৃঙ্খল অবস্থা ইতিমধ্যে সৃষ্টি হয়েছে। এই বিশৃঙ্খল অবস্থা যদি অব্যাহত থাকে এবং সরকার যদি একটি সংকটের মধ্যে নিপাতিত হয়, তাহলে তারেক জিয়া দেশে ফিরতে পারবেন এবং সে কারণে তারেক দেশে ফেরার গুঞ্জন তৈরি করা হয়েছে। কিন্তু ক্ষমতালোভী এই ব্যক্তি তার মা যখন মুমূর্ষু তখনও দেশে ফেরার প্রয়োজন অনুভব করেনি, যখন তার ভাই মৃত্যুবরণ করে তখনও দেশে ফেরার প্রয়োজন মনে করেনি। এখন তারেক জিয়া দেশে ফেরার আওয়াজ দিচ্ছেন। এর ফলে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে সাম্প্রতিক সংঘাত, সহিংসতা এবং নাশকতার মূল হোতা লন্ডনে পলাতক এই ব্যক্তিটি। তার নির্দেশেই যে এই ঘটনাগুলো ঘটছে সেটি এখন মোটামুটিভাবে প্রমাণিত। এই কারণে তারেক জিয়ার দেশে ফেরার আওয়াজ রাজনীতিতে আরেকটি তামাশা বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আওয়ামী লীগে ঐক্যের তাগিদ, প্রাপ্তি অপ্রাপ্তির দ্বন্দ্ব ভুলে যাওয়ার নির্দেশ। দেশে এখন কঠিন সংকটে তার চেয়েও সংকট আওয়ামী লীগের দেখা দিয়েছে। টানা ক্ষমতায় থাকলেও আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা এবং পরিস্থিতির স্থবিরতা আছে দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেছে। আওয়ামী লীগের ভেতর অনুপ্রবেশকারী হাইব্রিড সুবিধাবাদীরা যেভাবে শক্তপোক্ত জায়গা করে নিয়েছে, তাতে ত্যাগী পরীক্ষিত কোণঠাসার ফলে এই দুর্যোগে আওয়ামী লীগের চেহারাটা অনেক মলিন, বিবর্ণ। মাঠে নেই নেতাকর্মীরা। কোথাও নেতাকর্মীদের মাঠে নামানোর চেষ্টা করা হচ্ছে বটে, তবে তারা অসংগবদ্ধ। এই সংকটে আওয়ামী লীগের ভেতর সবচেয়ে যে সমস্যা দেখা দিচ্ছে তা হলো দলের ভেতরে দ্বন্দ্ব। আওয়ামী লীগের এই সংকটের সময় দলের প্রাপ্তি অপ্রাপ্তির দ্বন্দ্ব প্রকট হয়ে উঠেছে। আওয়ামী লীগের মধ্যে যারা ত্যাগী পরীক্ষিত তারা এখন ক্ষুব্ধ। বিশেষ করে বিভিন্ন সময় যারা রাজপথে আন্দোলনের সংগ্রাম করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, তারা বলেছেন যে দলের সুবিধাবাদীদের দিয়ে কমিটি করা হয়েছে, হাইব্রিডদেরকে বড় বড় পদ দেওয়া হয়েছে, তারা এখন কোথায়? প্রাপ্তি অপ্রাপ্তির দ্বন্দ্বের কারণে আওয়ামী লীগের ঐক্যবদ্ধ মাঠে নামতে পারছেন না। এরকম পরিস্থিতিতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলকে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র রুখে দেওয়ার দাবি জানিয়েছেন। বিএনপি জামায়াত শিবিরের সন্ত্রাস, নাশকতা, ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য তিনি দলের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, আওয়ামী লীগের সভাপতি বিভিন্ন স্তরের নেতৃত্ববৃন্দের সঙ্গে কথা বলেছেন। সবাইকে তিনি বলেছেন, এখন প্রাপ্তি অপ্রাপ্তির সময় নয়, এখন দোষ খোঁজার সময় নেই। কে ব্যর্থ, কে অযোগ্য তা হিসাব নিকাশে করার জন্য প্রচুর সময় পাওয়া যাবে। এখন দলকে ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগ সভাপতি নেতাদের উপর দায়িত্ব দিচ্ছেন না, সরাসরি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের
নেতৃত্ববৃন্দের সঙ্গে কথা বলেছে, তাদের খোঁজ খবর নিচ্ছেন এবং দেশ বিরোধী ষড়যন্ত্র এবং নাশকতা প্রতিরোধ করার জন্য আওয়ামী লীগকে মাঠে নামার নির্দেশ দিচ্ছেন। এই নির্দেশের পর অনেক স্থানে আওয়ামী লীগের ভেতর চাঙ্গা ভাব লক্ষ্য করা যাচ্ছে। শুধু আওয়ামী লীগ সভাপতি নন, দলের ভেতর যারা ত্যাগী পরীক্ষিত নেতা আরও সংকটের গভীরতা অনুভব করছেন, তারাও মনে করছেন এখন মান অভিমানের সময় নয়। মান অভিমান ফেলে দলকে এগিয়ে নিতে হবে, দলকে গোছাতে হবে এবং ষড়যন্ত্র রুখে দিতে হবে। এই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য সকলকে যেন এক কাতারে মিলে কাজ করে, সেটি এখন দলের পক্ষ থেকে সবচেয়ে বড় চাওয়া। আর আওয়ামী লীগ যদি সেটি করতে পারে তাহলে এই সংকট মোকাবেলা সহজ হবে। আগামী দুদিন আওয়ামী লীগ কর্মসূচি দিয়েছে। এই কর্মসূচির মাধ্যমে দলকে এক বিন্দুতে মিলিত করা এবং ঐক্যবদ্ধ করার একটা দৃশ্যমান চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।